5 তারিখের পরে প্রায় 60%, 60% আপনার থানা অস্ত্র লুট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, যদিও পুলিশও হত্যা করা হয়েছে। তো এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ও প্রায় 2 লাখ অস্ত্র কিন্তু লাইসেন্স দেওয়া হয়েছে, যৌথ বাহিনী নামানো হয়েছিল। আমরা দেখলাম যে এই ছুরি কাঁচি এই সেই অস্ত্র উদ্ধার আমরা কিন্তু তখন চোখে পড়েনি। এখন সেই ডেভিড হান্ট সেকেন্ড ফেজ চলতেছে, হ্যাঁ সেকেন্ড ফেজ চলতেছে। সেখানে দেখা গেল একজনকে গ্রেপ্তার করতে গিয়ে পায় নাই, তার শিশু সন্তানকে হ্যান্ডকাপ করে নিয়ে যেতেছে। এটা কোন ধরনের কথা বলেন? এটার প্রতিক্রিয়া তো খারাপ না, ভালো না। তো আমার বক্তব্য হচ্ছে এর সাথে এখন বলা হচ্ছে হাদি মারা যাওয়ার পরে বলল প্রত্যেক প্রার্থীকে অস্ত্র চাইলে অস্ত্র দেওয়া হবে এবং তাকে একটা গানম্যান দেওয়া হবে। 4,500 সেন্টার আছে এবং 300 সিট আছে। 300 সিটে কমপক্ষে আপনার 150 প্রার্থী হবে, ধরেন 150-200 প্রার্থী হবে, তাদের গানম্যান সহ আপনি ধরেন 5 থেকে 600 লোক হবে। তো 600 যদি অস্ত্র দেন তাহলে আরও আপনার 1200 অস্ত্র, কিন্তু অর্থাৎ অস্ত্র সারা দেশে ছড়িয়ে দিবেন। এখন ধরেন আপনার অভ্যুত্থানের শক্তির ভিতরে সংঘাত দ্বন্দ্ব কিন্তু আছেই এবং মতবিরোধ আছেই। এখন ধরেন একটা সেন্টারে 200 বিএনপির সাপোর্টার আছে এবং 200 জামাতের সাপোর্টার আছে। একজনের বোঝা গেল যে একজন ভোট গণনার সময় একজন জেতার সম্ভাবনা দেখা দিছে, অপরপক্ষ বসে থাকবে না, তো বাক্স নিয়ে তখন কাদার ভিতরে বা 1 মাইল দূরে চলে গেল। উনি তো আর্মি অফিসার, আর্মি থাকবে স্ট্রাইকিং ফোর্স থানা হেডকোয়ার্টারে অথবা জেলা হেডকোয়ার্টারে। উনি আস্তে আস্তে তো বাক্স চলে যাবে, অন্য জেলায় চলে যাবে। 1 লক্ষর মতো আর্মি যে থাকবেন, সেনারা থাকবেন, থাকবেন, তার স্ট্রাইকিং 5 দিন আগে থেকে নির্বাচন পর্যন্ত থাকবে, কিন্তু স্ট্রাইকিং ফোর্স থাকবে। আমার কথা হচ্ছে যে একটাই কথা, যে আপনার যৌথ বাহিনীর ভিতরে আর্মি আছে না, অস্ত্র উদ্ধার হলো না কেন? অস্ত্র উদ্ধার হচ্ছে না কেন? আপনার গোপালগঞ্জে ঠিকই আর্মি কিন্তু ঠিকই আপনি দেখেন কম্বিং অপারেশন করে কিন্তু নিয়ন্ত্রণে এনে ফেলছে এবং 12 না 14 জন মারা গেছে। আপনি এই যে ধরেন এই যে হাদিকে মেরে ফেললো, এই যে 2টে পত্রিকা অফিসে আগুন দিল, কই ওখানে তো সেনাবাহিনী গেছে, কই ওইরকম অ্যাকশন তো দেখি নাই। তো সুতরাং আর্মিকে আদৌ ব্যবহার করতে চায় কিনা এ ব্যাপারেও সন্দেহ আছে। আর্মি তো আপনার ওখানে তো গেছে, আর্মি যাওয়ার পরে তো তেমন কিছু করে না, ফিরে আসছে আর্মি। তো আর্মি তো এই ধরেন এই যে সারা পৃথিবী জুড়ে 2টে বড় পত্রিকা অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দিল, মেসেজটা কি গেল সারা পৃথিবীতে? আমাদের দেশে কোনো পত্রিকা কোনো মাধ্যমের স্বাধীনতা নাই, এটাই তো যাবে মেসেজ। তো সুতরাং ইলেকশনটা যে হবে এটাও তো বলা মুশকিল, হবে না এটাও বলা মুশকিল। তবে উদাহরণ কিন্তু মানুষের ভিতরে দ্বিধা সংশয় আছে। প্রশ্ন, আপনি রিক্সায় ওঠেন বলবে ইলেকশন হবে, তো প্রশ্ন করবে। ধন্যবাদ আজ ভাই, আপনার কাছে আসবো। ব্যারিস্টার সারোয়ার হোসেন, আপনি ওই নির্বাচনে একজন মানে উইনিং ক্যান্ডিডেট হিসেবে মাঠে নেমেছেন আমরা যতটা জানি। মানে একেবারে মাঠ পর্যায়ের আপনার যে পরিস্থিতি কি দেখছেন, নিরাপত্তা পরিস্থিতি, বা আপনি কি মনে করছেন কিনা? আপনি তো বিগত সরকারের আমলে তার বিরুদ্ধে তাদের একটা বড় কণ্ঠস্বর ছিলেন, আপনি মিডিয়ায় কথা বলেছেন। আপনি কি নিরাপত্তাহীন মনে করছেন নিজেকে, বা মাঠের পরিস্থিতি কি? আর নির্বাচনকে করার জন্য আজ যে নিরাপত্তা দেওয়া দরকার সেটি কি দেওয়া হচ্ছে? নিরাপত্তার যথেষ্ট সংকট রয়েছে। আপনাকে ধন্যবাদ আমার প্রিয় মানুষ আজিজ ভাই এবং প্রিয় দর্শক যারা দেখছেন। দেখুন, মানুষ আমাকে জানে একজন সাহসী মানুষ। আমি নির্বিঘ্নে কথা বলছি গত 15 বছর, কিন্তু পৃথিবীর যে কোনো দেশে একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে যে এলিমেন্টসগুলো দরকার হয়, একটা হলো সকল দলগুলো যদি অংশগ্রহণ করে তখন কিন্তু এক ধরনের মানুষের একটা এগ্রিমেন্টস থাকে যে আমরা একটা নির্বাচন করতে চাই। তো এখানে সেটা তো হচ্ছে না। তো আরেকটা পরিস্থিতি হলো যে কোনো ফেসিস যখন পতন হওয়ার পরে 2টা সিচুয়েশন হয়। অনেক সময় এখানে ধরে জনরোষে পড়ে মারা যায়, অথবা ট্রায়ালে তাদের দণ্ড হয়, ফাঁসি হয়, যেমন চসিস্কুর হয়েছে। আর অনেক সময় পালিয়ে যায়। ফার্দিনান্ড মার্কোস পালিয়ে গেছিল। সো এই ফার্দিনান্ড পালিয়ে গেছিলো 1-2 জন, হনুলুলুতে পালিয়ে গেছিল। কিন্তু বাংলাদেশের একটা পিকুলার ক্যারেক্টার হলো এখান থেকে যে কেউ ইন্ডিয়া যেতে পারে। তো ফ্যাসিস্টের যে প্রধান এবং তার সাঙ্গপাঙ্গ মোটামুটি 10,000 টপ মিলিটারি অফিসার, তারা যে বাংলাদেশে একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করবে এটা তো না বোঝার কিছু নাই। সেই অরাজক পরিস্থিতির প্রথম বলি হইল, আর অনেকে হয়েছে, হাদি একটা বড় ধরনের বলি হলো। যে নির্বাচন সে করতে চেয়েছিল, সেই নির্বাচনটা যে ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মানুষের কাছে যাবে,
তার এজেন্ডা বলবে, তার উদ্দেশ্য বলবে, মানুষ ভোটের দিন বিচার বিবেচনা করে ভোট দিবে। তো এখনই যদি আপনার প্রার্থীকে মানে বন্দুকধারী পুলিশ দিতে হয়, অলরেডি 12-13 জনকে দিছে, এবং আমাকে একজন বুদ্ধি দিল আমার বন্ধু এক্স কলিগ যে স্যার আপনিও চান, তো আমিও কালকে একটা অ্যাপ্লিকেশন দিব। আমি এমনি অস্ত্র পেলে কি নিরাপত্তা নিশ্চিত হবে? সেই জায়গায় আমার যে একজন গানম্যান যদি কোনো টার্গেট কিলিং হয়, একজন না 1 ডজন থাকলেও সেটা নিবারণ করা ভেরি ভেরি ডিফিকাল্ট। টার্গেট কিলিং কি আপনাকে আমি বলি যে যেটা এখন ইসরায়েল করে, চলন্ত হেলিকপ্টার থেকে, উড়ন্ত হেলিকপ্টার থেকে চলন্ত গাড়িতে তারা শুট করে। টার্গেট কিলিং বুঝছেন? জন এফ কেনেডিকে গুলি করেছিল 3 তলার উপর থেকে একটা সিঙ্গেল শট। বেনজির ভুট্টো কিভাবে মারা গেছিল, হাজার মানুষের ভিতরে, তাদের নিরাপত্তার কোনো অভাব ছিল না, শি ইজ কিলড। তো আমি মনে করি আগে আমি কম বিশ্বাস করতাম যে নির্বাচন হচ্ছে না, এই ঘটনার পর আজকে যে খুলনা হয়েছে এবং এই যে বন্দুক দেওয়া শুরু হলো, নির্বাচন এখনই বন্ধ করা উচিত আমার মতে। আগে আমি প্রার্থী হিসেবে আপনি এই যে কিছু মানুষের জীবন চলে যাবে, এই যে প্রার্থীকে পুলিশ দিয়ে যদি নির্বাচন করাতে হয়, সেই নির্বাচন সঠিক হবে না। একটা পক্ষ তো চাইছে নির্বাচন বন্ধ হোক, আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি ঘটুক, নির্বাচন বন্ধ হোক। তাহলে আপনি যে প্রার্থী হিসেবে যদি এটি চান, তাহলে আসলে কি ওই ফাঁদে পা দেওয়া হচ্ছে কিনা? আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার বাস্তবতা, ইউ ক্যানট অ্যাভয়েড দ্য রিয়ালিটি। বাস্তবতা হলো প্রার্থীরা ভয় পেয়ে গেছে, প্রার্থীরা এখন পুলিশ নিয়ে ক্যাম্পেইনে যাবে, উড্র করছে। সো আগে সরকারের দায়িত্ব হয়েছে মানুষের জানমাল রক্ষা করা। আজিজ ভাই যেটা বলছে সঠিক, আপনি কেন অস্ত্র উদ্ধার একটা করলেন না, কেন 1 লক্ষ নতুন পুলিশ এনরোল করলেন না? আপনাদের সুযোগ ছিল। শয়তান তারাবার যে অভিযান, এই অভিযানের কোনো টিত আছে? দেখছেন আপনি একটা সন্ত্রাসী ধরা পড়ছে, এই যে হাদিকে যে হত্যাকাণ্ড করলো, সে তো 1 ঘন্টায় পালাই যেতে পারে না। পালাতে তো আপনার একটা সময় প্রয়োজন হয়েছে, প্রস্তুতি। এটা ডেলিবারেট কিলিং, সে পালাই যাবে, এটা পরিকল্পনার অংশ। কিন্তু আপনি দেখেন যে আমি আরেকটা আলোচনা বলছি, যারা ধরতে পারতো হাবেনার ভিতরে, তাদেরকে তো এফেক্টিভ করে রাখা হয়েছে। র্যাবের সেই ক্যাপাবিলিটি আছে, কিন্তু র্যাব তো এখন আমাদের যে টপ ডাউন কালচার শুরু হয়েছে, যে উপর থেকে আদেশ না হলে কাউকে ধরে না, মানে পুলিশ সহ যারা বলে তারা কোনো করে না, ধরতে হবে। একটা নর্মাল চোর ধরতে হলে বোধহয় মানে প্রধানমন্ত্রী দপ্তরের আর কি অনুমতি লাগবে, পুরনো কালচার। যার জন্য আপনি এই নিরাপত্তাহীনতা, এই ভীতিকর পরিবেশ আপনি কিভাবে নির্বাচন করবেন? মানুষও তো আসবে না, মানুষ বলবে আমি যে গুলি খাবো নাকি। আপনি কিভাবে ভোটারদের কিভাবে আনবেন? এখন তো সবাই এখন চাবিয়া। তো একজন প্রার্থী, একজন বন্দুকধারী পুলিশ নিয়ে ঘুরবে, কেমন একটা কমিক সিচুয়েশন সিস্টেমে বলেন তো, দেখতে হবে হোয়াট মেসেজ দ্য ফরেনার্স উইল টেক আউট অফ দিস। এখানে সুষ্ঠু নিরপেক্ষ, উনি যে বলছে যে ওয়ার্ল্ড ক্লাস নির্বাচন হবে, তাহলে বোধহয় এইটা হচ্ছে। প্রত্যেক প্রার্থী পুলিশ নিয়ে হাঁটতেছে, সেখানে জনসংযোগ করতেছে, কে কোথেকে মারা যাচ্ছে। আসলেই কিন্তু একটা মানে একটা এরকম নির্বাচন আমরা সবসময় বলেছি, নির্বাচনটা বাংলাদেশের ইতিহাসে আর হয় নাই। তো এই পুলিশ নিয়ে যদি প্রার্থী ঘুরতে হয়, তাহলে এই বাংলাদেশের ইতিহাসে তো এরকম নির্বাচন হয়নি। তাহলে এই নির্বাচন আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্টেবল করে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্টেবল ব্যতীত সুষ্ঠু পার্টিসিপেটরি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়, কোথাও হয় নাই। স্যার ভাই, এই নির্বাচন আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তো কথা বরাবরই হয়, বিভিন্ন সময় তো এই আশঙ্কাটা থাকেই, কিন্তু নির্বাচনটা না হলেও তো আরো দেশ আরেক ধরনের সংকটের মধ্যে পড়ে যাবে। মানুষের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য নাই, নিরাপত্তা নাই, মব কালচার, ফলে রাজনৈতিকভাবে সরকারি স্থাপন যদি না হয়, এটা আরো একটা সংকট তৈরি হবে। এই জন্য অনেকে মনে করছেন আসুন নির্বাচনটা যেমনই হোক, একটা নির্বাচন হয়ে গেলে সেটি ভালো। আরেকটু আপনি বলেন তো, আপনি 3 জনকে জিজ্ঞেস করেন যে আগে যে পরিস্থিতি ছিল, আমরা যে ফ্যাসিস্ট বিতাড়িত করলাম, তার চেয়ে পরিস্থিতি কোন দিকে উন্নয়ন করছে? চাঁদা বলেন, ঘুষ বলেন, অরাজকতা বলেন, রোড ট্রাফিক সিগন্যাল, ঢাকার ট্রাফিক সিগন্যাল কমপ্লিটলি ভেঙে গেছে। আপনি যে প্রশ্ন করলেন যে নির্বাচন বন্ধ রাখার যে এজেন্ডা আছে, আমার বক্তব্য কোন এজেন্ডার সাথে মিলে যাবে সেটা আমার বিবেচ্য বিষয় না। আমার বিবেচ্য বিষয় হলো মানুষের নিরাপত্তা, প্রার্থীদের নিরাপত্তা। নিরাপত্তার জন্য ইলেকশন দরকার, তারপর সারাবে কে কোন দিকে যাবে, দ্যাট ইজ নট মাই কনসার্ন। সবাই নিরাপত্তার জন্য ইলেকশন দরকার, না তার আগেই মরে যাবে। আজিজ ভাই, আপনি কি মনে করেন? আজিজ ভাই বলছে না, সারোয়ার ভাই বলছে যে নিরাপত্তা নাই, নির্বাচনের পরিবেশ নেই, অতএব নির্বাচন দিলে এটা আরো বেশি ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হবে। কিন্তু নির্বাচন না হলে কি হবে সেটা কি আমরা ভাবছি? নির্বাচন দরকার, কিন্তু নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল স্টেক হোল্ডারের ঐক্য দরকার। একদম সরকার, ইলেকশন কমিশন, রাজনৈতিক দল, ভোটার। আর কি ঐক্য? আপনি জুলাই সনদ করলেন, ঐক্যের সনদ করলেন, হয়নি তো।
হলেই তো এটা একটা অবৈজ্ঞানিক স্টেপ। বলেন 30টা দল একসাথে বসে সব কিছুতে একমত হতে পারে, তাহলে তো দল একটা হয়ে যায়, সবার নীতি আদর্শ আলাদা। এই যে সবাইকে ঐক্যমত্য করার চেষ্টা করা, এটাই তো অবৈজ্ঞানিক ব্যাপার। দ্বিতীয়ত, সবাই একটা ঐক্যমত্য হলেন, কিছু নো কনফিডেন্স থাকলো, তা নিয়ে আপনি নো কনফিডেন্স উধাও করে দিয়ে একটা 84টা সংস্কার প্রস্তাব 4 দফার ভিতরে এনে এখন হা না ভোটে, এই যে বাস উদ্বোধন করছে না, হা না ভোটে পাঠাই দিছে। বলেন তো কেমনি 84টা প্রস্তাব, 4টে প্রস্তাব আছে, আমি কেমনি হা না দেবো বলেন? আমি কি 4টের ভিতরে একমত হবো? হ্যাঁ অথবা না দিতে হবে। তো না ভোট তো জয়যুক্ত হবে, কারণ আমার ধারণা যে হ্যাঁ ভোট হয়তো এনসিপি কয়টা ভোট আছে, জামাত ইসলামের গুলা হ্যাঁ দিবে, বিএনপি অধিকাংশ না দিয়ে দিবে। কেন না? বিএনপি তো জুলাই সনদে স্বাক্ষরকারী একটি দল, অন্যতম দল। না, তাদের মূলত এই নীতিগুলোতে বা এই প্রশ্নগুলোতে তারা একমত না, হয়েছে। তারা তো ঐক্যমত্য হয়েছে, জুলাই সনদে স্বাক্ষরও করেছে, কিন্তু তাদের যে নোট অফ ডিসেন্ট ছিল 19টা, জামাতের 4টা, এনসিপির 1টা, এগুলো তো উধাও করে দিছে, এগুলো তো নাই। তো সুতরাং এখন ওগুলোর সম্পর্কে তো ফুটনোট থাকা উচিত ছিল, যেটা ইলেকশন ইশতেহারে যাবে বা দিস এন্ড দ্যাট, কিছু নাই। তো এখন এই মেসেজটাই যাবে। তো বিএনপি তো এটা তো বলছে না, এগুলা বলার পরে তো বিএনপির ভোটাররা ভাববে। আপনি মনে করছেন যে বিএনপির সমর্থক কর্মীরা তার নাকে জয়যুক্ত করবে, মানে না ভোট দেবে জুলাই? আমার অনুমান বেশিরভাগ না ভোট দিবে, আর আওয়ামী লীগের যারা সমর্থক, যারা ভোট কেন্দ্রে যাবে, তারাও না ভোট। তাহলে জুলাই সনদের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতার দিকে যাচ্ছে কিনা বিএনপি? অলিখিতভাবে বিএনপি না, সরকারের পরিকল্পনা হচ্ছে আনসাইন্টিফিক। 84টা প্রস্তাব 4টের ভিতরে ঢুকাইছে এবং খুব চালাকি করে এই প্রস্তাব হানা ভোটে ঢুকাই দিচ্ছে, নোট অফ ডিসেন্ট বাদ দিয়া। এটা কি করবেন আপনি? আমি তো না ভোট দেবো, কারণ 84 প্রস্তাব আমি সবটার সাথে একমত না। তো আমি অভ্যুত্থানের সাথে একমত। অভ্যুত্থানের শিশুর থেকে ছাত্র মারা গেছে, আমি তাদের প্রতি সহানুভূতি আছে, আমি তাদেরকে হা ভোট দিতে চাই, কিন্তু অনেক কিছুতে আমি একমত না। 24-এর চেতনায় তো সংস্কার, নতুন বাংলাদেশ, চেতনার জন্য দিতেন। 24-এর গণঅভ্যুত্থান আপনি সমর্থন করেন কিনা পড়েন, আমি হা দেবো, কারণ আমি 5 তারিখেও টকশো করছি তাদের পক্ষে, আমি হা দেবো। কিন্তু যখন সংস্কার ঢুকাইছেন, আমার বক্তব্য হচ্ছে এটা সাংবিধানিক সরকার, সাংবিধানিক সরকার। সুতরাং সংবিধানের সাথে সাংঘর্ষিক, উনি বলতে পারেন ভালো লয়ারও বটে, সংবিধানের সাথে সাংঘর্ষিক কোন সংস্কার করা, আদেশ দেওয়া এই প্রেসিডেন্ট এবং চিফ অ্যাডভাইজারের কোনো এখতিয়ার নেই। সংবিধানের সাথে সাংঘর্ষিক দিয়েছে, তো সব দিয়েছে, অনেক কিছু তো সংবিধানের সাথে সাংঘর্ষিক আছে। তো তাহলে এটা তো অবৈধ। এটা পাশ করলেও তো কেউ চ্যালেঞ্জ করলে এটা বাদ হয়ে যাবে। আসবে আপনি এই সরকারকে সাংবিধানিক বলছেন, সংবিধানের অধীনে অঙ্গীকার নিয়েছে বা সংবিধানকে রক্ষা করবে, সুরক্ষা দেবে, কিন্তু এও তো অনেকে বলছেন যে এই সরকারটা একটা অভ্যুত্থানের সরকার, বিপ্লবী সরকার, জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে এই সরকার কাজ করবে। ডক্ট্রিন অফ নেসেসিটি বলে একটা কথা আছে, সেটির দিকে খেয়াল রেখে সেভাবেই 106 অনুচ্ছেদ অনুযায়ী আপনার প্রেসিডেন্ট মতামত দিছে। ওই অনুষ্ঠানে আমি ছিলাম, যতক্ষণ 106 অনুচ্ছেদের মতামত আসতেছে না, রেফারেন্স আসতেছে, ততক্ষণ দাঁড়ায় ছিল, ওত নাই। ওইটা আসছে, ওটাতেও প্রশ্ন আসে, কারণ সেনাপ্রধান বলেছিল 626 জন সেনানিবাসে আশ্রয় নিছে। আমি বলছিলাম কেন এই নাম চায় না, শেষে নাম আইএসপি থেকে নাম দিছে, দেখা গেছে প্রধান বিচারপতি এবং আরো অ্যাপিলেট ডিভিশনে আরেকজন, পরে বব সন্ত্রাস গিয়ে সব বিচারপতি আপনার ছিলেন না। আমার কথা হচ্ছে সরকার ব্যবস্থা ভ্যাকুয়াম তৈরি হবে, সুতরাং এটা আমি ইয়েতে যাব না, তর্কে যাব না। প্রেসিডেন্ট বলছে, রেফারেন্স নিচে আমরা বিশ্বাস, আমরা অত টেকনিক্যাল আলোচনা এখন একটু যাব না, একটু আমরা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, নির্বাচন নিয়ে কথা বলতে চাই। আজ চমৎকার করে বলেছেন এই সংকটগুলো, কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা আপনি বলেছেন যে এই না ভোটে, মানে হা না ভোটে নাই জয়যুক্ত হবে, এবং আপনি না কে জয়যুক্ত করবেন, ভোট দিবেন, এবং আপনি মনে করছেন যে বিএনপি সপরাপর নাই জয়যুক্ত হতে পারে। সারু ভাই, আপনি কি মনে করেন? আমি একটা কথা বলি, আমি বিজ্ঞানের ছাত্র, আমার ধারণা এই ঐক্যমত কমিশনে কোনো বিজ্ঞানের ছাত্র নাই। বিজ্ঞানের ছাত্র কোন সময় বায়ুবিহতাতে, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র তো আছে, রাষ্ট্রবিজ্ঞান ধরে, রাষ্ট্রবিজ্ঞানের সাথে বিজ্ঞানের সম্পর্ক নাই। তো বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান বলা হয়, রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞানের সাথে অনেক ফারাক আছে। সারোয়ার ভাই, আপনি কি মনে করেন যে তাহলে জুলাইয়ের কি হবে, মানে জুলাই বিপ্লবের যে আমরা বলছি, তাহলে আসলে কি আমরা তো এক ধরনের বৈধতা চাই যে জনগণ হা ভোটের মধ্য দিয়ে গণভোটে তারা বৈধতা দিবে? না, আজিজ ভাইয়ের কথাবার্তা তো আমি শুনি দীর্ঘ সময়, বলতে পারেন যে অলমোস্ট 1.5 যুগ, গত 20 বছর ধরে। তার অ্যাসেসমেন্ট তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি বলি সঠিক হয়, বিকজ হি ক্যান অ্যাসেস। সো সে আমার সে অনেক সময় হার্ড কথা বলে, আই লাইক ইট, সত্য।
সত্য কথা সবাই বলতে পারে না। দেখুন, বিপ্লব পৃথিবীর ম্যাক্সিমাম জায়গায় ফেল করেছে। আপনার ফ্রেঞ্চ রেভলিউশনের পরে 10 বছর লাগছে তাদের স্টেবল হতে, বিপ্লবের পর আবার বিপ্লব, আবার বিপ্লব, সিরিজ অফ বিপ্লব। বিপ্লব তার সন্তানদের খেয়ে এবং ফেলে। বিপ্লব তার সন্তানদেরকে খেয়ে ফেলে, এবং বিপ্লব হওয়ার পরে যে ম্যানেজমেন্ট দরকার সেই ম্যানেজমেন্ট না থাকলে সেখানে বিপ্লব ফেল করতে বাধ্য। এখন আর কোথায় কোথায় বিপ্লব ফেল করেছে? তিউনিসিয়া ঘুরে দাঁড়াতে পারে নাই, মিশর ঘুরে দাঁড়াতে পারে নাই, সিরিয়া কেবল একটা সরকার আসছে, তারা কোন দিকে যাবে বলা মুশকিল। চীনে সফল হয়েছে, রাশিয়া সফল হয়েছে, না, কিউবায় সফল হয়েছে, এগুলো সফল সেটা হলো হয়েছে। আমরা- সমাজতান্ত্রিক বিপ্লব, আদর্শিক একটা বিপ্লব, আদর্শিক বিপ্লব। রোমানিয়াতে বিপ্লব সফল হয় নাই। রোমানিয়া সেই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে রয়ে গেছে, ডেভেলপ হয় নাই। তো বিপ্লব সফল করা, স্বাধীনতার কথা যেমন বলে, স্বাধীনতা অর্জন করা যত সহজ, রক্ষা করা তত কঠিন। আরব স্প্রিং ব্যর্থ হয়ে গেছে। বিপ্লবের ক্ষেত্রে এইটা আরো বেশি প্রযোজ্য। বিপ্লবের পরে একটা ভঙ্গুর অবস্থা থাকে, আনরুলি থাকে, ডিসফাংশনাল স্টেট থাকে। সেখানে ডিসফাংশনাল স্টেট থেকে ফাংশনাল স্টেটে আনতে হলে যে স্টিমুলিং দরকার হয়, যে শাসন ব্যবস্থা দরকার হয়, তার একজনও এখানে নাই। হোয়েদার ইউ এগ্রি অর নট, বিপ্লব উত্তর ওই সমস্ত দেশ সঠিক ছিল যেখানে একজন ওয়ার হিরো আসছে। না। আপনি ইউকে বলেন, আমেরিকা বলেন, যুগোস্লাভিয়া বলেন, কারণ তারা বোঝে। আমি উদাহরণস্বরূপ বলি, 3 মাসে যদি 10টা লোককে ফাঁসি দেওয়া হতো, সেটা আপনি প্রোক্লামেশন করে আপনি কোর্ট মার্শালে করেন অথবা যেখানে করেন, মানুষের সামনে একটা ভীতিকর, যারা গণহত্যা করেছে, যারা টাকা লুটপাট করছে,